বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও কক্সবাজার অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাকারী ঢাল হিসেবে পরিচিত উপকূলীয় বনকে অনেকেই ন্যাচারাল ফরেস্ট ভেবে ভুল করে থাকেন, যা মোটেই ঠিক নয়। বরং এগুলো সৃজিত বন, যার পিছনে রয়েছে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নিরলস পরিশ্রম। সমুদ্র তীরবর্তী এলাকায় সদ্য জেগে ওঠা চর কীভাবে সবুজের সমারোহে ভরে ওঠে তারই কিছু চিত্র আমরা তুলে আনার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। যে কোনো স্থানে বনায়নের ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাইট সিলেকশন, অর্থাৎ কোথায় বনায়ন করব। এক্ষেত্রে উপকূলীয় এলাকায় বনায়ন করতে বেশ কিছু বিষয় কনসিডারেশনে নিতে হয়। বিশেষ করে কেওড়া প্লান্টেশনের মোস্ট সুইটেবল প্লেস হল পলিযুক্ত ও উড়ি ঘাস সম্পন্ন ধানসি জন্মানো জায়গা। সাইট সিলেকশনের কাজটি কমপ্লিট হয়ে গেলে আমাদের নার্সারি প্রিপারেশনে যেতে হয়। সাধারণত আগস্ট মাসে 7 থেকে 8 বছর বয়সের ভালো মাদার প্লান্ট থেকে কেওড়ার পরিপক্ক সিড কালেকশন করতে হয়। পরবর্তীতে কালেক্টেড সিডগুলো স্তূপাকারে 10 থেকে 12 দিনের জন্য রেখে দিতে হয়। আর এই 10 থেকে 12 দিনের মধ্যেই জোয়ারের পানি যাতে যাতায়াত করতে পারে এমন একটি জায়গা নার্সারির জন্য চুজ করতে হয়। নার্সারি অবশ্যই ভালোভাবে চাষ দিতে হয় এবং মূল সহ আগাছা পরিষ্কার করে ফেলতে হয়। তারপর 40 ফিট বাই 4 ফিট ব্যাড এমনভাবে তৈরি করতে হবে যেন দুটো ব্যাডের মাঝখানে 1 থেকে 1.5 ফিট জায়গা থাকে। ব্যাড তৈরির কাজ করার পাশাপাশি স্তূপাকৃত বীজগুলো ভালো করে মাড়াই করে নিতে হবে। সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যে মাড়াইকৃত সিডগুলো থেকে সিড ব্যাডে দিয়ে দিতে হয়, তা না হলে বীজের ভায়াবিলিটি নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত বীজতলায় বীজ ছিটানোর উৎকৃষ্ট সময় হল সেপ্টেম্বর মাসের মরা কাঁঠালের 5ম থেকে 7ম তিথি, কারণ এই সময়টাতে জোয়ারের পানিতে বীজ ভেসে যাওয়ার সম্ভাবনা কম থাকে। বীজ ছিটানোর সময় থেকে নেক্সট 36 ঘন্টা পর্যন্ত বীজতলায় কোনোভাবেই যেন পানি প্রবেশ করতে না পারে সেদিকে ফলো আপ করতে হয়। 40 ফিট বাই 4 ফিট সাইজের একটি ব্যাডে সাধারণত 4 থেকে 5 কেজি বীজ বপন করা যায়। বীজ ছিটানোর 3 থেকে 4 দিনের মধ্যেই কেওড়া সিডলিং এর মাথা উকি দিতে থাকে। সিডলিং 2 পাতা বিশিষ্ট হওয়ার পর থেকে রেগুলার জোয়ারের পানি যাতায়াতের ব্যবস্থা করতে হয়। যদি জোয়ারের পানি না ওঠে তাহলে পানি সেচের ব্যবস্থা করতে হবে। কেওড়া গাছ একটি দ্রুত বর্ধনশীল প্রজাতি হওয়ায় নার্সারিতে সিডলিংগুলো দ্রুত বড় হতে থাকে। চারা গাছের বর্ধন যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর আগাছা বাছাইয়ের প্রয়োজন হয়। চারা গাছগুলো যখন 12 থেকে 14 ইঞ্চি লম্বা হয় তখন সেগুলো রোপণ করার উপযোগী হয়ে থাকে। সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সিলেক্টেড সাইটে রোপণের উদ্দেশ্যে চারাগুলো নার্সারি থেকে উঠানো হয়। সেক্ষেত্রে চারা দিনে উঠিয়ে লাগিয়ে ফেলা ভালো, তা না হলে চারার কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। রোপণ উপযোগী চারা আটি বেঁধে ট্রলারে করে কাঙ্ক্ষিত সাইটে নিয়ে যাওয়া হয়। কোস্টাল বনায়নে 5 ফিট বাই 5 ফিট দূরত্বে চারা রোপণ করা হয়ে থাকে। লাইন থেকে লাইন এবং চারা থেকে চারার দূরত্ব ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে ট্যাগযুক্ত রশি। চারা রোপণের সময় 2 জন 2 প্রান্তে ট্যাগযুক্ত রশি ধরে রাখে এবং একটি গ্রুপ চারা রোপণ করে আর একটি গ্রুপ
চারা পরিবহনে সহযোগিতা করে থাকে। আর চারা রোপণের এই সম্পূর্ণ কাজটি করা হয়ে থাকে যখন চরে কোনো পানি না থাকে, অর্থাৎ ভাটার সময়। প্লেইনল্যান্ডে সারাদিনব্যাপী চারা রোপণের কার্যক্রমের মতো উপকূলীয় অঞ্চলে সারাদিন চারা রোপণ করা সম্ভব হয় না, বরং সেখানে মাত্র 4 থেকে 5 ঘন্টা রোপণ কার্যক্রম চালানো যায়। কারণ জোয়ার চলে আসলে পুরো অঞ্চলটি পানির গভীরে চলে যায়। এভাবে রোপণ কার্যক্রম চলে প্রায় 1 থেকে 2 মাস ব্যাপী। একটি সাকসেসফুল ফরেস্ট তৈরিতে চারা রোপণ পরবর্তী সময়ে সেটিকে যথাযথ মনিটরিং করতে হয়, বিশেষ করে সদ্য রোপিত বাগানে যেন জাল পোতা না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হয়। এভাবেই সমুদ্র তীরবর্তী অঞ্চলে সদ্য জেগে ওঠা চর আস্তে আস্তে হয়ে ওঠে সবুজের সমারোহ, তৈরি করে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বলয় সহ বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীকুলের অভয়াশ্রম।